মনে রাখতে পারবেন না, যখন খাতা কলম নিয়ে বসবেন তখন যদি লেখাই দিই সেক্ষেত্রে আপনার উপকার হবে। আচ্ছা, এখন সাধারণত আমরা ইঞ্জিনের ব্যাটারি থেকে শুরু করি, যেহেতু ক্লাসটা আজকে থেকে স্টার্ট হলো। একটা গাড়ির কত ভোল্টের ব্যাটারি থাকে একটা গাড়িতে? 12 ভোল্ট। আচ্ছা, 12 ভোল্টের ব্যাটারি থাকে। আপনার গাড়ির আপনার লাইনের ভিতরে ব্যাটারির মধ্যে নেগেটিভ এবং পজিটিভ এবং সব জায়গায় আমরা চিনি একটা ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ থাকবে। এই গাড়িতে নেগেটিভে যে লাইনটা থাকবে সেই নেগেটিভ লাইনের সাথে দুইটা লাইন আপনার কানেক্ট হবে। ওই দুইটা লাইন একটা যাবে ইঞ্জিনের বডির সাথে মিশবে, ব্যাটারি থেকে যে নেগেটিভের যে দুইটা লাইন একটা ইঞ্জিনের বডিতে মিশবে আর একটা ধরেন আপনার গাড়ির বডিতে মিশবে। ওই দুইটা লাইন আর্থিং হিসাবে কাজ করবে। হিসাবে আর্থিং হিসাবে কাজ করবে। বুঝতে যদি কোনো সমস্যা হয় আমার বারবার প্রশ্ন করতে পারবেন, সমস্যা নেই। আর পজিটিভের তিনটা লাইন থাকবে। একটা লাইন আপনার সেলফে যে যুক্ত হবে, আমরা যে চাবিটা ঘুরাই সেল, ওই সেল পেজে যুক্ত হবে। আর একটা লাইন ফিউজ বক্সে যুক্ত হবে, আর একটা যুক্ত হবে ডায়নামো। ঠিক আছে? কোথায় ডায়নামো বলতে কি বুঝাইছি? এই যে ডায়নামো। ঠিক আছে? সেল, এই সেল এখান থেকে যদি না দেখা যায় এইটা সেল বড় আকারে এই সেল। ঠিক আছে? আর স্টিয়ারিংয়ের সাথে চাবি কোন জায়গায় থাকে সেটা তো আপনারা সবাই জানেন। তো পজিটিভের সাথে তিনটা লাইন যুক্ত থাকে, এগুলা বলার কিছু আছে? এখন শুরু থেকে শুরু করি। এই জিনিসটার নাম হয়েছে রেডিয়েটর। এই সম্পূর্ণ জিনিসটার নাম রেডিয়েটর। এটার রেডিয়েটর প্রেসার ক্যাপ অথবা রেডিয়েটর ক্যাপ বলা হয় এইটাকে। ঠিক আছে? রেডিয়েটর প্রেসার ক্যাপ অথবা রেডিয়েটর ক্যাপ। আচ্ছা, এটা হচ্ছে রেডিয়েটর রিজার্ভ ট্যাঙ্ক। এতটুক দেখতেছেন, এই যে রেডিয়েটর রিজার্ভ ট্যাঙ্ক। আচ্ছা, রেডিয়েটরের মধ্যে নিচে একটা লাইন থাকবে, উপরে এখানে একটা দেখতেছেন লাইন। যদি এখানে পাইপটা খুললে ওই গাড়িতে লাগানো হয়েছে, যার কারণে পাইপটা এই জায়গায় নাই। এটা নাম হচ্ছে লোয়ার হুস পাইপ, উপরেরটা হচ্ছে আপার হুস পাইপ। নিচেরটা লোয়ার হুস পাইপ, উপরেরটা আপার হুস পাইপ। এই রেডিয়েটরের মধ্যে লেয়ার এবং নেট দুইটা জিনিস থাকবে, লেয়ার আর একটা নেট। যখন আমি পানিটা ভিতরে দেই, পানিটা দেওয়ার সাথে সাথে যুগ হয়ে নিচে কিন্তু পড়বে। লেয়ার এবং নেট থাকার কারণে আপনার বাসায় যখন আপনি পানি কোনো চালুনে পানি ঢালেন, ছড়াই ছিটিয়ে যাও, ঝর্ণার মতো পড়ে না? এই লেয়ার এবং নেট থাকার কারণে ওই পানিটা ঠিক ঝর্ণার মতোই নিচে পড়ে। এখন এই জায়গায় আছে কুলিং ফ্যান, এই যে দেখা যায় কুলিং ফ্যান, এটার নাম কুলিং ফ্যান। আমার ইঞ্জিনটা যখন চলে, রেডিয়েটরের কাজ হয়েছে পানিকে ঠান্ডা করা, কুলিং ফ্যানের কাজ হয়েছে পানি ঠান্ডা করা এবং ইঞ্জিন ঠান্ডা করা। কুলিং ফ্যানের কাজ কি? পানিকে ঠান্ডা করে এবং ইঞ্জিনটাকে ঠান্ডা করা। কীভাবে ঠান্ডা করে? এই ফ্যানটা যখন এটার ভিতর দিয়ে চলে তখন অবশ্য ওর বাতাস এদিক থেকে নিয়ে ওই দিকে যাই দিতে হয়। তাহলে এদিক থেকে যখন ঝর্ণা আকারে পানিটা নিচে যাইতেছে, ও যখন বাতাসটা এদিক থেকে নিয়ে যাইতেছে, তো ওই বাতাসে পানিটা ঠান্ডা করে তারপর ওদিকে নিয়ে যাইতেছে। হ্যাঁ, ও দুইটা কাজ করতেছে। আর রেডিয়েটরের কাজ হচ্ছে পানিকে ঠান্ডা করা। বেশ, আমি বুঝলাম। যখন আমার লোয়ার হুস পাইপ দিয়ে ইঞ্জিনের ব্লকের ভিতরে পানিটা প্রবেশ করে ওয়াটার জ্যাকেটের মাধ্যমে, কিসের মাধ্যমে? ওয়াটার জ্যাকেটের মাধ্যমে যখন পানিটা ভিতরে প্রবেশ করে ইঞ্জিন ব্লকের ভিতরে, সেখান থেকে সার্কুলেশন করার পর সেই পানিটা আবার আপার হুস পাইপ দিয়ে বাহিরের দিকে চলে আসে, মানে এই লাইনে চলে আসে। আপার হুস পাইপ দিয়ে পানি চলে আসে, সেই পানিটাকে আবার সেই ঝর্ণা আকারে নিচে পড়ে। এইভাবে করে আপ ডাউন করে আসা যাওয়ার মধ্যে যে বাষ্পটা তৈরি হয়, সেই বাষ্প এখানে থাকবে, এখানে থাকবে। এখন আপনার রাস্তায় চলতে গেলে আপনার গাড়ি ওভারহিট হয়ে গেছে, দেখছেন আপনি মিটারে শো করছে আপনার গাড়ি ওভারহিট হয়ে গেছে, দেখা যায়, বোঝা যায়? আচ্ছা, ওভারহিট হয়ে গেছে। তাহলে ওভারহিট হয়ে গেলে একটা চালকের করণীয় কাজ কি? করণীয় কাজ, একটা নির্ধারিত স্থানে, যেই স্থানে পার্কিং করলে কোনো মানুষের কোনো সমস্যা হবে না, ওই ধরনের একটা স্থানে আমার গাড়িটা দাঁড় করাইতে হবে। 15 থেকে 20 মিনিট আমি গাড়ির বনাট খুলে রেখে দেবো, কিন্তু ইঞ্জিনের গায়ে আমি হাত দেবো না। কয় মিনিট? 15 থেকে 20 মিনিট আমি ইঞ্জিনের গায়ে কোনো হাত দিব না। আমার যদি কোনো পান খাওয়ার বা বিড়ি খাওয়ার কোনো অভ্যাস থাকে, আমি দোকানে যেয়ে খাইলাম, কিন্তু আমি গাড়ির ইঞ্জিনের গায়ে কোনো হাত দিব না। তারপর সবার আগে যেটা চেক করব সেটা হচ্ছে এই প্রেসার ক্যাপ। এখন প্রেসার ক্যাপ আমি কীভাবে চেক করব? এই প্রেসার ক্যাপ আমার কীভাবে খোলা উচিত?
খোলা উচিত। এই যে প্রেশার ক্যাপটা এইভাবে থাকবে, আমার যেহেতু ওভারহিট হয়ে যায় ইঞ্জিনটা বন্ধ করছি ওভারহিটের জন্য, তাই অবশ্যই এটার ভিতরে বাষ্প তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এই প্রেশার ক্যাপটা এইভাবে খুলতে যাই, ওই বাষ্পটা চলে আসবে যে পানিটা আমার ফেজে লাগবে। আমার ফেজে যদি ওই পানি লাগে তাহলে তো কী অবস্থা হয়তো জানেন। হ্যাঁ, তো আমার করণীয় কাজ হয়েছে সবার আগে আমি যে ইঞ্জিনের কাছে যাব, বনারটার কাছে যাব, যাওয়ার পরে ফেজটা দূরে রাখবো। দূরে রাখার পরে আমি এইভাবে করে এটা খুলবো। সবার আগে আমার এটা দেখতে হবে। তারপরে রেডিয়েটরে পানি আছে কিনা আমি সমস্যা গরম হয়ে যাবে না এই যে আপনার না, এই যে এখানে এই গরম, ঠিক আছে, এই ধরুন না জায়গা আছে। আচ্ছা, তারপর আমি সমস্যা খুঁজবো যে আমার ইঞ্জিনটা ওভারহিট হয়েছে কেন, আমার কোন জায়গায় সমস্যা হলো। তো আমি সবার আগে দেখবো রেডিয়েটরে পানি আছে কিনা। কি দেখবো? রেডিয়েটরে পানি আছে কিনা। তারপরে দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে যে কুলিং ফ্যান। এই সেই কুলিং ফ্যান, আমার ইঞ্জিনটা যে ওভারহিট হয়েছে, আমার কুলিং ফ্যানে কাজ করতেছে কিনা, আমার কুলিং ফ্যানটা চলতেছে কিনা। ওনার একটু সাজিয়ে আচ্ছা, যে কুলিং ফ্যানটা চলতেছে কিনা আমার সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর করণীয় কাজ কি? তারপর একটা জিনিস করণীয় কাজ, সেটা হচ্ছে যে এটার নাম কি? মোবিল গেজ। এটার নাম কি? মোবিল গেজ। এই মোবিল গেজ কোনো দাগ দেখা যায়? জি এই হচ্ছে মিনিমাম, এই হচ্ছে মিনিমাম, এই হচ্ছে ম্যাক্সিমাম। এই মিনিমাম, এই ম্যাক্সিমাম, এইটার মাঝামাঝি যদি থাকে তাহলে আপনার মোবিল ঠিক আছে। এই হচ্ছে যে মিনিমাম, এই হচ্ছে ম্যাক্সিমাম ডাকে, ঠিক আছে, এটা আছে মিনিমাম। আচ্ছা, এখন আমার মোবিল ইঞ্জিনে ঠিক আছে কিনা, আমি কয়টা কারণ বলছিলাম, রেডিয়েটরে পানি আছে কিনা, ইঞ্জিনটা যে ওভারহিট হয়েছে মানে কোন কারণে ওভারহিট হয়েছে, আমি কিন্তু এখানে সমস্যা সমাধান করে দিতেছি, খেয়াল করবেন। তাইলে প্রথমত রেডিয়েটরে আমার পানি আছে কিনা, পানি আছে কিনা, 2 নম্বরে কুলিং ফ্যান ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা, 3 নম্বরে ইঞ্জিনে মোবিল আছে কিনা। এখন মোবিল যদি কম থাকে তাহলে ইঞ্জিন ওভারহিট হয়ে যায়। আর একটা জিনিস আপনাদের কাছে জানতে চাই এবং আপনাকে বলতে চাই, ইঞ্জিনের মোবিলের কাজ কি? ইঞ্জিন যে মোবিলটা দেয়, এই মোবিলের কাজ কি? মোবাইলের কাজ স্যার ভিতরে যে যন্ত্রাংশ আসে ওটা পিচ্ছিল করে। আচ্ছা, আংশিক সবই তো। ভিতরে যদি স্যার মরিচ করে আমার এই হাতে মোবিল লাগাই নেই, এই হাতে মোবিল আছে, এই হাতটার সাথে এই হাতটা আমি যদি ঘষণ দেই, আমার হাত কি গরম হবে? অবশ্যই যেহেতু মোবিল নাই, মানে পিছলা না, সে শুষ্ক আছে, আমি যদি ঘষণ দেই গরম হবে? অবশ্যই গরম হবে। আমার এই হাতে মোবিল আছে, এই হাতে আমি এইভাবে যদি ঘষণ দিই তাহলে কি গরম হবে? হবে না। মোবিলের কাজ হয়েছে ইঞ্জিনের ক্ষয়রোধ করা, ইঞ্জিনে ঘূর্ণায়মান যন্ত্রকে পিচ্ছিল করা বা পিচ্ছিল রাখা, এই সে মোবিলের কাজ। সেক্ষেত্রে মোবিল যদি কম থাকে তাহলে ইঞ্জিন গরম হবে না, কারণ সে ঘুরতেছে, কিন্তু সে যেইটা নিয়ে ঘুরবে সেইটাই তোর কম বা সেটাই তো নাই, ঠিক আছে। 3টা কারণ কিন্তু পাইছেন। এখন আর কি কারণে ইঞ্জিন ওভারহিট হইতে পারে? আমাদের ব্রেক অয়েল যদি না থাকে, অনেক সময় দেখা যায় যে গাড়ি দৌড়িতেছে কিন্তু ব্রেকে কাজ করে না, ব্রেক দেওয়া থাকে, ব্রেক অয়েল কম থাকার কারণে, যার কারণে ইঞ্জিনের শক্তি বেশি প্রয়োগ হইতেছে কিন্তু গাড়ি দৌড়িতেছে কম, সেক্ষেত্রেও কিন্তু ইঞ্জিন ওভারহিট হবে। কিন্তু এই যে 3টা কারণ বলছি, এই 3টা কারণ একেবারে না চেক না করলেই না, ঠিক আছে, এটা আপনার চেক করতেই হবে। এখন আর একটা বিষয় বলি, এই মোবিল কতদিন পর চেঞ্জ করা দরকার, এটা জানা দরকার আছে। কতদিন পর চেঞ্জ করা দরকার, আমার গাড়ি চলতেছে, কতদিন পর এটা চেঞ্জ করবো? সেই ক্ষেত্রে আমি 2500 থেকে 3000 বা 3500 কিলোমিটার যদি আমার গাড়ি চলে, সেই ক্ষেত্রে আমার মোবিলটা চেঞ্জ করা দরকার। এখন আমি নিজে পার্সোনাল গাড়ি, আমি মোবিল চেঞ্জ করছি, আমি কোনো জায়গায় যাইনি বা চালাই নাই, সেই ক্ষেত্রে আমার কতদিন পর? সেক্ষেত্রে আমি বলবো 3 থেকে 4 মাস বা 3 মাস যদি হয়, আপনার গাড়িতে মোবিল চেঞ্জ করছেন এবং সেই মোবিলটাকে আপনি ফালাই রাখছেন, মানে গাড়িটাকে আপনি ফালাই রাখছেন, গাড়িটা ব্যবহার করেন নাই। স্যার আসসালামু আলাইকুম, স্যার সামনে দেখছিলাম। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি আমার গাড়িটা ফালাই রাখছি, আমি ব্যবহার করি নাই গাড়ি, তাহলে আমি বলবো 3 মাস পরে আপনি ওইটা চেঞ্জ করে আবার নূতনটা ভরে তারপরে গাড়ি চালাবেন। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, সেই জিনিসটা হলো, আমি সকালে গাড়ি নিয়ে বেরোইছি, সব দিকে চেক করে বেরোইছি। তো সবার প্রথম আমি সকালবেলা যখন একটা ড্রাইভার বা একজন চালক গাড়ির কাছে যাবে, যাওয়ার পরে সর্বপ্রথম সে কী চেক করবে জানা আছে কারণ?
জানা নেই। সবার আগে চেক করবে আপনার টায়ারে হাওয়া আছে কিনা, মিনিমাম ম্যাক্সিমামটা আপনি দেখবেন, যদি লাগে দিবেন, না লাগলে তো ঠিক আছে। তারপরে ইঞ্জিনের ভিতরে বসবেন, বনারটা জাগাবেন, বনার তো বোঝেন সামনে বনারটা জাগানোর পরে রেডিওটার চেক করবেন, মোবাইল চেক করবেন, ব্রেক অয়েল, ক্লাস অয়েল, পাওয়ার অয়েল এগুলো সব চেক করবেন এবং আপনার ইন্ডিকেটর থেকে শুরু করে লাইটিং সিস্টেমটা সম্পূর্ণ ঠিক আছে কিনা এটা চেক করবেন। তারপরে আপনি গাড়িটা স্টার্ট করবেন। আর সকালবেলা আপনি গাড়িটা স্টার্ট করছেন অথচ আপনি দুপুরের দিক দিয়ে আরেকবার চেক করতে গেছেন, অথবা বিকালবেলা দেখতেছেন যে ইঞ্জিনের ভিতরে আমি মোবিল দেখছি ঠিক আছে, এখন মোবিল বেশি কেন? সেই সময় আমি কিন্তু সমস্যার সমাধান এখানে শেষ করে দিতেছি। সেই সময় মাথার ভিতরে একটা কাজই করবে, হয়তো আমার ইঞ্জিন থেকে কোনো না কোনোভাবে আপনার অয়েল চেম্বারের ভিতরে পানি প্রবেশ করছে অথবা তৈল প্রবেশ করছে, এই দুইটা জিনিস মাথায় কাজ করবে, ঠিক আছে? এই এই যে কারণ মোবিল বেশি হওয়ার কারণে তো ইঞ্জিনটা আমি সম্পূর্ণ খুলতে পারবো না। আমার কি সমস্যা হয়েছে এটা আগে জানতে হবে, তারপর আমার সমাধানের পথ খুঁজতে হবে। আমি আমার বাড়ি গেলে কিন্তু এখন আমি যে কাজবাজ করি, লুঙ্গি ঠুঙ্গি পরা থাকে, কাজবাজ করি। তো যে সময় ইন্টারমিডিয়েট কমপ্লিট করি নাই, তখন ওই যে বাড়ি যেতাম, যে নিজেদের গরুও ছিল, তখন আমাদের তো বাড়ি সাগরের মধ্যেই বলা যায়, তো ওখানে তো দ্বীপে যাওয়া লাগে, আপনার সাগরের মধ্যে মধ্যে ছোটো ছোটো চর যায়, ওই চরের ভিতরে ঘাস থাকে। তো ওই বাড়ির এলাকা থেকে ট্রলারে করে ছোটো ছোটো ট্রলার আছে না, ঘাস কাটতে যাইতে হয়। তো ম্যাক্সিমাম সময় ট্রলার ডুবে যেত, মানে তুফানে বাড়ি দিয়ে ট্রলার ডুবেই ফেলাইতো। তারপরে আমি এবং আমার ছোটো ভাই ওই ট্রলার সাঁতার কাইটে কাইটে একটা কিনারায় নিয়ে যেতাম। তারপর এই বন্ধ হওয়া ট্রলারটাকে কোনোভাবে সচল করে তারপরে আবার ওই ট্রলার স্টার্ট দিয়ে ঘাটে আসতাম। এই ধরনের কাজও কিন্তু আমি করছি। কীভাবে করছি? আমার ইঞ্জিনটা বন্ধ হয়ে যাওয়া, মানে ট্রলারটা ডুবার পরে তো আমার ইঞ্জিনের ভিতরে পানি গেছে, তাহলে সেই ইঞ্জিনটা কীভাবে স্টার্ট করব? সবার আগে আমার ইঞ্জিনের যে ইটে আছে মোবিলটা তো পানি জমাই গেলে স্টার্ট হবে না, তাহলে পানি থাকবে নিচে, মোবিল থাকবে উপরে, পানি থাকবে নিচে, মোবিল থাকবে উপরে, তাইলে আমার করতে হবে যে নিচে কোণে পানিটা আগে বের করে নিতে হবে। সেই ক্ষেত্রে আমার ওইটা স্টার্ট দেওয়া সম্ভব যদি তৈল থাকে, তৈলের ভিতরে পানি গেলে তো হ্যাঁ তো ঝামেলা, ঠিক আছে? এখন এইটা হচ্ছে মূল বিষয়। তাহলে আমার সবার আগে চিন্তা করতে হবে যে আমার ইঞ্জিনের ভিতরে পানি এবং তৈল, হ্যাঁ, ফুয়েল এবং মোবিল। ফুয়েল কি? তৈল এবং অয়েল। ফুয়েল এবং অয়েল। তৈল বলতে বুঝাইছে আপনার ফুয়েল, মোবিল বলতে বুঝাইছে অয়েল। মোবিল একটা কোম্পানি, ওটার নাম হচ্ছে লুবয়েল সাম। মোবিল একটা কোম্পানি, এটার নাম লুবয়েল সাম, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমার কির মাধ্যমে আমার ইঞ্জিনের ভিতরে পানিটা প্রবেশ করতে পারে জানা আছে কারো? ওয়াটার জ্যাকেট, যেটা ইঞ্জিন ব্লক বললাম। ওয়াটার জ্যাকেটে যদি ঝামেলা থাকে, ছিদ্র থাকে, সেই ক্ষেত্রে ইঞ্জিনটার মধ্যে মানে অয়েল চেম্বারে আপনার পানি পৌঁছাইতে পারবে। এবং ইঞ্জেক্টর, এই ইঞ্জেক্টরে যদি ঝামেলা থাকে, কোনো জায়গায় লিক থাকে, সেই ক্ষেত্রে আমার ইঞ্জিনের ভিতরে পানিটা প্রবেশ করতে পারে। এই একটা গেল। আচ্ছা, তারপরে এটার নাম কি? ডায়নামো অথবা অল্টারনেটর। খেয়াল করে শুনবেন, যদি একদিন একটু চাপ হয়ে যায় সমস্যা নেই, আমাদের একটা মাস যতটুকু পারি। স্যার, আমরা যখন নতুন গাড়ি তুলবো তখন এই যে আপনার মোবিল এটা 3000 কিলোমিটার চালানো হয়েছে কিনা বুঝবো কিভাবে? আমার গাড়ির ভিতরে ড্যাশবোর্ড থাকে, আমি যে সামনে বসা থাকে, আপনার লুকিং গ্লাস দুই পাশে, এবং আপনি নিজে বসা, এই টোটাল সাইডটা উপর সামনের সাইডটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের ভিতরে বিভিন্ন মিটার থাকবে, সুইচ থাকবে। তো আমরা পর্যায়ক্রমে যখন ক্লাস সামনে দাবিত হব, তখন আস্তে আস্তে আমরা এই জিনিসগুলো শিখব। আমরা একদিনই পারবো না, তো তারপরেও যতটুকু সম্ভব হয় দেয়া যায়। একটু সবাই একটু কষ্ট করবেন, একটু অ্যাক্টিভ থাকবেন, যতটুকু সম্ভব দেয়া। আচ্ছা, রেডিয়েটর নিয়ে মনে হয় সম্ভবত কমপ্লিট নাই। আচ্ছা, এখন আমি আরেকটু দিই। এটা নাম হচ্ছে অল্টারনেটর অথবা ডায়নামো। অল্টারনেটর অথবা ডায়নামো, আমি আপনাদেরকে ডায়নামো পড়াইলাম, খাতায় এসে যে অল্টারনেটরের কাজ কি, ওই সময় তো শব্দ পড়াইছে একটা, কিন্তু জিনিস তো একই। তো ওখানে দেখবেন যে আর একটা, তাইলে তো কনফিউশন হয়ে যাবে, তাহলে এটার কাজ কি হবে? রেডিয়েটরে পানি আছে কি আমরা দেখা যাবে? এটা পানি দিলেই বুঝবে, এটা তো ভরে দিবে, এটা তো খালি পাই।
তাহলে পানি যদি না দেখেন এখান থেকে দেখা যায় যে পানি নাই, তাহলে এগুলো তো পানি- রিজার্ভ ট্যাঙ্ক শেষ হয়ে যাবে মনে হয়। আচ্ছা, রিজার্ভ ট্যাঙ্কের এখানে একটা দাগ আছে, আছে এই পর্যন্ত খালি রাখতে হবে। বাসায় যখন একটা চুলার ভিতরে পানি গরম দেয়, দেখছেন না ধোয়া বাষ্প, এটার ভিতরে যে আসা যাওয়া করতেছে বাষ্প তুলে নেন, তো বাষ্পটা রাখার জন্য তো একটা জায়গা দরকার আছে, তাই তো? আচ্ছা, যেটা বলছিলাম এটার নাম ডায়নামো অথবা অল্টারনেটর, ডিসি এবং এসি, ডিসি এবং এসি। এখানে এই দুইটা কাজ, এই দুইটা কাজ অবশ্য আমাদের জানতেই হবে। ডিসি এবং এই ডিসি বলতে কিন্তু ওই জস করে যে আপনাকে ব্রিজ করে ডিসি বোঝায়, হ্যাঁ? এটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট এবং অটোমেটিক কারেন্ট। ডিসি এবং এসি বলতে কি বুঝেছে? ডিরেক্ট কারেন্ট, অটোমেটিক কারেন্ট। আচ্ছা, এই ডিরেক্ট কারেন্ট অটোমেটিক কারেন্টের পার্থক্যটা আমি বুঝাই। সেটা হচ্ছে যে আপনারা যখন গাড়ি চালাই, আমাদের ওই গাড়িতে দেখবেন যে চাবি দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার শব্দ হইতেছে, মানে সে চলতেছে, তার মানে কি সে ডিসি কারেন্ট, ঠিক আছে? এবং আমি ব্যাটারি যখন সেলফটা আমি ঘুরাই, তখন কিন্তু প্রত্যেকটা ব্যাটারি থেকে 2 ভোল্ট কারেন্ট কিন্তু মানে ক্ষয় হয়। কথা বুঝতে পারছেন? ওই 2 ভোল্ট কারেন্ট পুনরায় করার জন্য এই ডায়নামোটা চলতে থাকে। কতক্ষণ পর যখন 2 ভোল্ট আমার কমপ্লিট, তখন সে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সেটা হচ্ছে যে এসি কারেন্ট, ঠিক আছে? আর আমাদেরটা যতক্ষণ আমার গাড়ির সুইচ দেওয়া থাকবে ততক্ষণ চলতেই থাকবে, সেই লাইনগুলাই আমার ব্যাটারির ক্ষতি করবে, ঠিক আছে? এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখবেন। আচ্ছা, তারপরে আমি আসি এই জিনিসটা নাম, এই বক্স সাইলেন্সার, এটার নাম সাইলেন্সারের কাজ কি? শব্দকে নিয়ন্ত্রণ করে, শব্দ নিয়ন্ত্রণ করা। আমি যদি সাইলেন্সার না দিতাম, প্রথম আমার গাড়িতে যদি সাইলেন্সার না থাকতো, ওই ক্লাস করাইতে আমার গাড়ি সব গাড়ি ক্লাস করতে পারতেন না। এখান থেকে ওই যে বলেশ্বর দিয়ে যদি কোনো ট্রলার যায়, সাগরের ট্রলার, এখান থেকে কিন্তু শব্দ পাই না, ঠিক আছে? তাই এই সেম জিনিস, এটা এই বক্সের কারণে আমার শব্দটা ওই বাইরে ওইভাবে আসে না, গাড়িতে বসা থাকলেও বোঝা যায় না যে গাড়ি চলতেছে, ঠিক আছে? এই যে অবস্থা, এই জিনিসটার নাম কি জানা আছে কারণ? ইয়ার ফিল্টার এটা খুলতে পারে? বা ইয়ার বক্স, ইয়ার ফিল্টার, ইয়ার ফিল্টার, ইয়ার ফিল্টার, এয়ার ফিল্টার। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটার কাজ বাতাসে হয়তো বাতাসকে দূরত্ব করা। আচ্ছা, আমরা যখন নিঃশ্বাসটা নেই, যে কোনো একটা ডাস্টবিন দিয়ে যদি হাইটে যাই, তারপর আমার শ্বাসটা নিতে খুব কষ্ট হয়। গাড়িরও কিন্তু এইভাবে আছে না? সেও তো চায় যে আমি ভালো জিনিসটা নেই। একটা তৈল, একটা ট্যাঙ্কি থেকে তৈল যাইতে যাইতে কয়েকটা পার্ট হয়ে একটা তৈল ইঞ্জিনের ভিতরে প্রবেশ করবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা 2500 থেকে 3000 কিলোমিটার যদি গাড়ি চলে, রিসেন্স করার দরকার। কিন্তু মাঝে মধ্যে যদি গ্যারেজে যাওয়া পরে, ও কিন্তু হাওয়া দেওয়ার একটা মেশিন আছে, হাওয়া দেয়, ওইটা পরিষ্কার করে তারপর আমাদের গাড়িগুলো চালাইতে হবে। আমরা বাকি অনেক কিছুই আছে, আজকে না দেখাইলাম, ক্লাসের ভিতরে চলে যাই, বাকি কথা ওই জায়গায় হবে। আর দেখি ওখানে কিছু দেখানো যায় কিনা, সবাই চলে যায়।